This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনারা আমার মতো সাধারণ মানুষরা যখন বাসে ওঠেন, একটা কথা খুব কমন, আপনারা সবাই শুনেছেন, পেছন দিকে এগিয়ে যান। মানে তখন খুব অবাক লাগতো, জানেন তো। এবং মাঝে মধ্যে বেশ রসিক লোকজন তারা কিন্তু বাসের কন্ডাক্টরের সঙ্গে সেই সময় এটা নিয়ে খানিকটা তর্কও জুড়ে দিতেন। আরে কি করে এগোবো, পেছন দিকে এগোনো যায় নাকি, লোকে তো পেছন দিকে পেছোয়। কিন্তু বিশ্বাস করুন, এটা তখন ছিল। আজকের দিনটা, আজকের সময়টা আর কি, এটা অনেকটা এগিয়ে গেছে। তাই আজকের দিনে পেছন দিকেই এগোনো যায়। এবং এটা যে সবাই আমরা সাধারণত শুনে থাকতাম যে এটা একটা অন্যরকম একটা কথাবার্তা, শুধু বাসেই শোনা যায়, আজকের দিনে ব্যাপারটা সেরকম তো নয়। কখনো ভেবে দেখেছেন যে কথাটা শুনে এরকম কখনো আপনারা মজা করেছেন, কখনো ঝগড়া করেছেন? আসলে এই কথাটা একটা আদ্যপান্ত রাজনৈতিক কথা এবং রাজনৈতিক সত্য। এর সঙ্গে রাজনীতির নিবিড় যোগাযোগ আছে। আমরা বুঝেছি বলেই বলছি, রাজনীতি আসলে আমাদের এগিয়ে নিয়ে যেতে চায় না, রাজনীতি আমাদের পিছিয়ে নিয়ে যেতে চায়। প্রত্যেক দিন দেখুন, আপনাকে হয়তো দিনের হিসেবে এগোতে হচ্ছে, বয়সের হিসেবে এগোতে হচ্ছে, সালের হিসেবে এগোতে হচ্ছে, কিন্তু আসলে রাজনীতি আমাদের পেছন দিকে এগিয়ে নিতে চাইছে। প্রত্যেকটা রাজনৈতিক দল তারা সবাই কি জানেন তো, ওই আলাদা আলাদা রুটের বাস, যে বাসগুলোতে উঠলে একটাই কথা আপনাদের কানে আসবে, পেছনের দিকে এগিয়ে চলুন। কারণ রাজনীতির প্রিয় বিষয় সেটা কিন্তু অদ্ভুত একটা জিনিস, একটা আপডেটেড বিষয়, মানে আধুনিকতম একটা বিষয়, কম্পিউটার। এই কম্পিউটারের মধ্যে যারা কম্পিউটার নিয়ে নাড়াচাড়া করেন তারা কিন্তু জানেন একটা জিনিস আছে, যেটা যারা এই কম্পিউটারটা নিয়ে নাড়াচাড়া করেন তাদের জন্য একটা বিরাট বড় মুশকিল আসান। সেটা কি জানেন? সিস্টেম রেস্টোর। এর যে কোনো যারা কম্পিউটার একটুখানি জানেন তাদের জিজ্ঞেস করুন, তারা বুঝিয়ে দেবেন। যে ধরুন কম্পিউটারের মধ্যে তো বিভিন্ন রকম সফটওয়্যার থাকে, মানে যেগুলো দিয়ে আমরা চালাই আর কি, সেগুলো মাঝে মধ্যে গন্ডগোল হয়ে যায়। ওই আমরা বলি ভাইরাস ঢুকেছে, তো শুধু ভাইরাস ঢোকা না, অনেক রকম কারণ, সব কিছু মিলে বেশ কিছু জটিল একটা সিস্টেম। তো আপনার আমার শরীর যেরকম খারাপ হয়, সেরকম কম্পিউটারের সিস্টেমটাও মাঝে মধ্যে খারাপ হয়। আর তখন যারা কম্পিউটারটা চালাতে জানেন ঠিকঠাক মতো, তারা এই সিস্টেম রেস্টোরটাকে ব্যবহার করে। সেটা কি? আপনার কম্পিউটারটাকে এই গোলমেলে অবস্থার থেকে পেছন দিকে নিয়ে যাওয়া, মানে অতীতের এমন একটা দিনে এমন একটা সময় নিয়ে যাওয়া, যেটা ওই কম্পিউটার মালিকের মতে যে সময়টায় তার কম্পিউটারটা একদম, সিস্টেমটা একদম পারফেক্ট ছিল, একদম সঠিকভাবে কাজ করছিল, ঠিকঠাক চলছিল, মানে যে সময়ে তার কম্পিউটারের পারফরমেন্স, কাজকর্ম তার একদম ঠিকঠাক পছন্দ ছিল। আজকের দিনে দাঁড়িয়ে, এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদেরও কি কেউ এরকম রেস্টোর করে একটা পুরনো দিনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে? খেয়াল করে দেখুন, রাজনীতিও তো এই কম্পিউটারের মতোই জটিল হিসেব নিকেশ করতে থাকে সারাক্ষণ। ওই সুপার কম্পিউটার বলে না, একসঙ্গে অসংখ্য হিসেব কষে ফেলতে পারে, এই রাজনীতিও কিন্তু সেরকম সুপার কম্পিউটার। আমাদের গণতন্ত্রের সিস্টেমটাকে, তাই জন্যই তো মাঝে মধ্যে রাজনীতি তার সুবিধা মতো পিছিয়ে নিয়ে যেতে চায়। সোজা কথায়, ওই আমরা গানটা গাইতাম না, আগে কি সুন্দর দিন কাটাইতাম, এ হচ্ছে সেরকম ব্যাপার। ওইটা গান গাইতে গাইতে, ওইটা ভাবতে ভাবতে কম্পিউটারের সিস্টেমটাকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়ারই নাম হচ্ছে সিস্টেম রেস্টোর। এবার রাজনীতির যোগাযোগটা কেন? এই যে পেছনের দিকে যাওয়া, এটা রাজনৈতিক দলগুলোর পছন্দের বিষয় কেন বলছি, এটাই তো ভাবছেন। এই যে শুরু করলাম একটা এরকম একটা দিনটা তো আজকে বেশ ঘটনাবহুল, জমজমাট একটা দিন সেই অর্থে। সেরকম একটা দিনে এরকম কম্পিউটারের জটিল সব বিষয়বস্তু নিয়ে আপনাদের মাথা কেন গরম করে দিচ্ছি? আচ্ছা ঠিক আছে, মাথা গরম করার বদলে হাতে গরম দুটো প্রমাণ দিই, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে আমাদের রাজনীতি কিভাবে পিছিয়ে নিয়ে যেতে চায়।
দেখুন আজকালকার দিনটা কি, আজকালকার দিনটা হচ্ছে ওই প্রযুক্তির দিন, এটাই তো স্বাভাবিক, ওই জন্যই প্রযুক্তির কথা বলছি। এবার আজকের দিনে ইমেল হচ্ছে যে কোনো লোকের কাছে সব থেকে মানে হাতে গরম জিনিস। সারাক্ষণ আপনারা এই ইমেল করছেন, ওই ইমেল করছেন, মানে ইমেলের এরকম ঝড় বইছে চারপাশে যে তুফান মেল উড়ে গেছে। এবার সেখানে তৃণমূল আর বিজেপিকে দেখে কি মনে হবে? তারা কিন্তু পেছন দিকে তাকাতে চাইছে। এই ইমেলের যুগে তারা ওই পোস্ট কার্ডের যুগে ফিরে যেতে চাইছে। সিরিয়াসলি, এটা মানে এদের বলার জন্যে বলছি এরকম না, এটাই তারা চাইছে, বলেছে তারা। দেখুন না, বিজেপি ঠিক করেছে মুখ্যমন্ত্রীকে 10 লক্ষ পোস্ট কার্ড পাঠাবে জেলা জেলায়, এই জন্য প্রয়োজনীয় নির্দেশও চলে গেছে। এবার কেন পাঠাবে? বার্তা দিতে। এবার কি বার্তা? পত্র মারফত কুশল জানালাম, এরকম কিছু না, সেটা না। হ্যাঁ, এটার মধ্যে একটা অভিযোগ আর কি, ওই যে বলা হয়েছিল দিদিকে জানান, তার জন্য ফোন টোনের ব্যবস্থা ছিল, কিন্তু তার বদলে পোস্ট কার্ড। হয়তো মনে হচ্ছে যে ওই কার কাছে ফোন টোন যাবে তাতে হয়তো ভরসা নেই, কিন্তু এইভাবে পোস্ট কার্ডে লিখলে জিনিসটা ঠিক জায়গায় পৌঁছবে এবং চোখের সামনে থাকবে। একবারে না পৌঁছোক, একবারে চোখের সামনে না পড়ুক, একবারে টনক না নড়ুক, 10 লক্ষ বার দেখলে সে তো টনক নড়বেই। সুতরাং কী লেখা থাকছে সেই পোস্ট কার্ডে? বাংলায় কেন চাকরি বাকরি নেই, ছেলেমেয়েরা পাশ করে কেন বসে রয়েছে, এই প্রশ্ন তুলেই মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখবেন বলে ঠিক করেছেন বিজেপি কর্মীরা। মানে নির্দেশ, সিদ্ধান্ত। আর অন্যদিকে তৃণমূল কংগ্রেসও তো পাল্টা কর্মসূচি নিয়েছে বলে শোনা যাচ্ছে। ওই বিজেপি যেরকম মুখ্যমন্ত্রীকে চিঠি লিখবে বলে ঠিক করেছে, তেমনি তৃণমূল কংগ্রেস ঠিক করেছে তারা দিল্লিতে প্রধানমন্ত্রীকে পোস্ট কার্ড পাঠাবে। কতগুলো পাঠাবে জানেন? 2 কোটি বেকারের চাকরি কোথায় গেল? মানে কেন্দ্রের প্রতিশ্রুতি ছিল, সেই প্রতিশ্রুতি কেন পালিত হলো না, এই প্রশ্ন তুলে তারা 2 কোটি পোস্ট কার্ডের অর্ডার করছে। 2 কোটি পাঠাবে তারা। ভাবা যায়? যোগ করে দেখুন তো, বিজেপি লিখবে 10 লক্ষ আর তৃণমূল কংগ্রেস লিখবে 2 কোটি চিঠি। এর জন্যে মোট 2 কোটি 10 লক্ষ পোস্ট কার্ড তার মানে লাগবেই লাগবে। তারপর 2-4টে বানান টানান ভুল, ঠিকানা ভুল, এগুলো তো আছেই, তখন আবার নতুন করে লিখতে হবে আর কি। ভাবা যায় কী পরিমাণ পোস্ট কার্ড লাগবে বলুন তো। এবার এর ফলে পোস্ট কার্ডের কালোবাজারি না শুরু হয়ে যায়। আচ্ছা, একটা কথা বলুন তো, এই তৃণমূল বা বিজেপি নেতারা কি পোস্ট অফিসগুলোতে কখনো খোঁজ নিয়ে দেখেছেন? 2 কোটি 10 লক্ষ পোস্ট কার্ড তাদের ভারতীয় ডাক বিভাগ যোগান দিতে পারবে তো? মানুষ তো আর চিঠি লেখে না, আর মানুষ চিঠি লেখে না, তার ফলে যে কীভাবে আস্তে আস্তে এইগুলো বিলুপ্ত প্রায় হয়ে যাচ্ছে, সেটা তো সব থেকে বড় উদাহরণ ডেনমার্কের মতো দেশ, যেখানে ওই পোস্ট বক্সগুলোই খুলে ফেলা হয়েছে। আর আমাদের এখানে পোস্ট অফিসে পোস্ট কার্ডের খোঁজ করলে বেশিরভাগ সময় শোনা যায় এখন নেই, পরে আসবে, এলে দেওয়া হবে, মানে ভাগ্যের ওপর ব্যাপারটা নির্ভর করে। সেখানে এই রাজনৈতিক দলগুলো চিঠি লেখার যুগে যে ফিরতে চাইছে, এটা কি ডাক বিভাগের কর্তারা জানতেন? আমার মনে হয় জানতেন না, কারণ ওই যে বললাম যে যুগে ইমেলের ঝড়ে তুফান মেল পর্যন্ত উড়ে গেছে, সে যুগে এই খেটে খুঁটে এরকম পোস্ট কার্ডের জমানায় ফিরে যাবে কেউ, এটা ডাক বিভাগ হয়তো ভাবতেও পারেননি। এবার সে ভাবুক চাই না ভাবুক, তারা কীভাবে যোগান দেবেন, আদৌ দেবেন কিনা, এগুলো তো পরের কথা। কিন্তু এ তো পরিষ্কার বিজেপি তৃণমূল সবাই আসলে পেছনের দিকে এগোতে চাইছে। তারা যখন, রাজনৈতিক দল যখন পেছন দিকে এগোতে চাইছে, তখন আপনাকে আমাকে তো পেছনে ফিরতেই হবে। আর পেছনে ফিরে তাকালেই দেখবেন ফেলে আসা বছরটার দিকে, যেখানে আপনাকে আমাকে আসলে আমাদের আগেই নিয়ে যেতে চাইছেন আমাদের মুখ্যমন্ত্রী স্বয়ং। সিরিয়াসলি, উনি আমাদের চাইছেন সবাইকে নিয়ে ওই পুরনো বছরে ফিরে যেতে, এই 26 থেকে 25-এ। হ্যাঁ, এমনি বলছি না। আর সুপ্রিম কোর্টে SIR মামলায় মমতা বন্দ্যোপাধ্যায় সওয়াল করছেন, এই খবরটা এতক্ষণে আপনাদের কাছে বাসি হয়ে গেছে। আপনারা সবাই জানেন অনেক দিন পর তিনি আবার একবার সেই একেবারে আইনজীবীর মতো করে সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল করেছেন। এবার সেইখানেই তিনি এই আমাদের পিছিয়ে নিয়ে যাবার সমাধানটা বা আগ্রহটা প্রকাশ করেছেন। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় এটা তো জানেন যে SIR একটা সংবিধান সম্মত পদ্ধতি।
পশ্চিমবঙ্গ ছাড়াও 11টা রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআরটা হচ্ছে, এ তো হওয়ারই কথা। এবার এটা নিয়ে তাহলে তিনি কেন সওয়াল করলেন? কি চাইছিলেন? এসআইআর বন্ধ হয়ে যাবে এটা ভেবেছিলেন? নিশ্চয়ই ভাবেননি, কারণ সুপ্রিম কোর্টে এর আগে এসআইআর নিয়ে অনেকগুলো মামলা হয়ে গেছে, অনেকগুলো শুনানি হয়েছে, এবং কোনো শুনানিতেই সুপ্রিম কোর্ট এই নির্বাচন কমিশনের কাজে হস্তক্ষেপ করেনি, এবং সবথেকে বড় কথা এসআইআরকে স্থগিত করে দেয়নি। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় কি জানতেন না যে তিনি সওয়াল করে বা তার যুক্তির ধারে এবং ভারে সুপ্রিম কোর্ট এসআইআর বন্ধ করতে বলবে না? বিলক্ষণ জানতেন। তাহলে তিনি কেন দিল্লিতে গিয়ে সুপ্রিম কোর্টে নিজে দাঁড়িয়ে সওয়াল করলেন? অকারণত কেউ কিছু করেন না, নিজের দাবিকে প্রতিষ্ঠিত করতেই নিশ্চয়ই তিনি এই কাজটা করেছেন। এবার কি দাবি? ওই পেছনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার দাবি। মমতা বন্দ্যোপাধ্যায় কি চাইছেন জানেন? 2025 সালের যে ভোটার তালিকা, সেই তালিকা অনুযায়ী রাজ্যে বিধানসভা ভোটটা হোক। এবার 2025-এর তালিকা মানে এই যে মৃত ভোটার, স্থানান্তরিত ভোটারদের এত কষ্ট করে নির্বাচন কমিশন চিহ্নিত করলো, প্রথমেই যে বাংলার ভোটার তালিকার থেকে 58 লক্ষ বা নাম এর জন্য বাদ চলে গেল, তার মানে তারা সবাই ফিরে আসুক, তারা সবাই থাকুক। আপনি থাকছেন স্যার, এটাই কি বলতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়? এবার তাদের নিয়ে ভোট হবে, এটাই কি তিনি চাইছেন? এবং তার মানে এই যে এসআইআর হচ্ছে, ঘুরিয়ে তো সেই এসআইআরটাকেই তিনি অপ্রাসঙ্গিক করে দিতে চেয়েছেন, কিন্তু যেটা সরাসরি বললে হবে না, সেটাকে ওই জন্য ঘুরিয়ে করার চেষ্টা করলেন। অর্থাৎ কমিশন যখন এসআইআর নামক সফটওয়্যার দিয়ে বাংলার ভোটার তালিকার এই সিস্টেমটাকে আপগ্রেড করতে চাইছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় এই সিস্টেম রেস্টোরের বাটনে ক্লিক করে ভোটার তালিকাকে এই 26 থেকে 25-এর অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে চাইছেন। এবার এটাকে যদি কেউ ভাবেন গণতন্ত্রের পেছনের দিকে যাওয়ার চেষ্টা, তাহলে কি খুব ভুল ভাববেন। মৃত ভোটার, শিফটেড ভোটার এবং ডুপ্লিকেট ভোটার এবং তার সাথে বাংলাদেশ থেকে আসা তার যে তিনি যাদেরকে দুধেল গায়ে বলেন, সেই তাদের ভোটের নাম যদি ভোটার লিস্ট থেকে বাদ চলে যায়, মমতা বন্দ্যোপাধ্যায় গোহারা হারবেন, 10 গোলে হারবেন। সেই জন্য উনি ওই ত্রুটিপূর্ণ ভোটার লিস্ট, সেই ভোটার লিস্ট দিয়ে ভোট করাতে চাইছে। 2023-এর ভোটার লিস্টের উপর ভিত্তি করে 2024-এর লোকসভায় নির্বাচন হতে পারে, যার ওপরে সেই নির্বাচনে নরেন্দ্র মোদী আজকে দেশ শাসন করতে পারেন। তাহলে কেন 2025-এর ভোটার লিস্টের উপরে পশ্চিমবঙ্গের নির্বাচন হতে পারবে না? এটা তো একটা বড় প্রশ্ন। হঠাৎ করে অতীতে চলে যাওয়া মানে ওই যে 58 লাখ সংখ্যা বাদ পড়ে গিয়েছে, যেগুলো অতীতের নির্বাচনে তৃণমূলকে দুপুরবেলা করে বাড়তি সুবিধা দিয়ে দিত, খানিক বাড়তি ভোট দিয়ে দিত বুথ দখল করে, সেই সুযোগটা হয়তো উনি নিতে চাইছেন। ভবানীপুরেই উনি 35,000-এ জিতেছেন, 40,000 ভোটারের নাম কাটা গিয়েছে। কার গ্যারেন্টি, কে গ্যারেন্টি দিতে পারবে না যে এই 40,000 ভোটার না থাকলে ভবানীপুর উপনির্বাচনে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী হওয়ার জন্য যে জয়ী হয়েছিলেন, সেখানেও উনি হেরে যেতেন। দেখুন, এসআইআর তো প্রতি বছর হয় না, কিন্তু প্রত্যেক বছরই কিন্তু এই ভোটার তালিকা সংশোধনের কাজটা হয়। আর সেই সংশোধিত তালিকা প্রত্যেক বছর জানুয়ারি মাসে বের করে নির্বাচন কমিশন। মানে বছর বছর ভোটার তালিকাটা যে আপগ্রেড করা হয়, পরিমার্জনা করা হয়, এটা একটা সাধারণ প্রক্রিয়া। এবছরও এসআইআর না হলে একটা সংশোধিত ভোটার তালিকা এতক্ষণে বেরিয়ে যেত। এসআইআর না হলে বিধানসভা ভোটটা তো সেই তালিকা অনুযায়ী হওয়ার কথা ছিল। এবার আপনারা বলবেন যে এ তো যদি নতুন সংশোধিত তালিকা বেরোয়, তাহলে তাদের তো অটোমেটিক্যালি ওই যারা মারাঠারা গেছেন তাদের নামগুলো বাদ চলে যাওয়ার কথা ছিল, ওই যারা অন্য জায়গায় চলে গেছেন তাদের নামগুলো বাদ পড়ে যাওয়ার কথা ছিল। সেগুলো হয় না বলেই তো অভিযোগ চারপাশে। এই যে চারপাশে যাবতীয় যা যা গোলযোগ আমরা দেখতে পাচ্ছি এই এসআইআরকে কেন্দ্র করে, এবং যা যা গড়মিলের উদাহরণ চোখের সামনে আসছে, তার মধ্যে বেশিরভাগটাই তো আপনার আমার জীবন মৃত্যু নিয়ে। মানে কিছু লোক যারা জীবিত আছে তাদের মৃত হিসেবে দেখিয়ে দেওয়া হয়েছে, আবার বেশ কিছু লোক যারা সত্যি সত্যিই মৃত, তারা যে জীবিত হয়ে ভোটার তালিকায় বহাল তবিয়তে বিরাজ করছেন, সেটাও দেখা গেছে। এইখানটাতেই যাবতীয় গণ্ডগোল। এবং এই যে মৃতদের থেকে যাওয়া, সেটা নাকি চিরকালই শাসক দলগুলোকে বেশ সুবিধে করে দেয়।
এটাই বিরোধীরা চিরকাল, যে যখন বিরোধী থাকেন তখন সে সেটাই অভিযোগ করেন। এবার এটাকে তার মানে আমরা ধ্রুব সত্য বলে ধরে নিতে পারি। যখন যুগে যুগে একটাই অভিযোগ বারবার আসে তখন ধরতে হবে সেটা তো সব যুগে যা সত্যি সেটা সব সময় সত্যি। সুতরাং এই ভোটার তালিকায় ভূত রেখে দেওয়াটা, মৃতদের জীবিত করে দেওয়াটা, এটা পুরনো রেওয়াজ এবং এটা ঘটনাচক্রে ওই শাসক দলকেই নাকি সাহায্য করে। এবার সেটার জন্যেই মমতা বন্দ্যোপাধ্যায় এই মানে পুরনো ভোটার তালিকাটাতেই ভোট করতে চাইছেন কি না, এটা নিয়ে একটা বড় সংশয় দেখা দিতে পারে। সবাই বিরোধীরা ওই এক জায়গার থেকেই অভিযোগ তুলতে পারেন যে এটা আসলে তৃণমূলের ভোট চুরির চেষ্টা। এবার মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ভালো করেই জানেন যে এভাবেই তার কথার ব্যাখ্যা হবে, এছাড়া অন্য কিচ্ছু কেউ বলবে না। তাহলে জেনে বুঝে তিনি সেই সুযোগটা দিলেন কেন, যেচে সমালোচিত হলেন কেন? কারণ তিনি আসলে একটা ভাষ্য তৈরি করতে চাইলেন। রাজনৈতিক নেতা বা নেত্রী হিসেবে সেই ভাষ্য তৈরির জন্যই তিনি আজ কোর্টে গিয়ে দাঁড়িয়েছিলেন। ওই যে ছবিটা তৈরি হলো না, ওটা দেখতে বেশ সিনেমা লাগতে পারে, কিন্তু আদপে সেটা যে সিনেমা নয় এটা বাংলার মুখ্যমন্ত্রী জানতেন। সিনেমাতে কি হয়, এরকম সিনগুলোতে আমরা কি দেখি, শেষ মুহূর্তে নায়ক নিজেই নিজের হয়ে সওয়াল করলেন, এত সুন্দর আইনি যুক্তি তিনি ফাঁদলেন, এমনভাবে আবেগ মিশিয়ে গোটা ব্যাপারটা উপস্থাপনা করলেন। বিচারপতি একদম ফ্ল্যাট, মানে পুরোপুরি তিনি তার কথায় মন্ত্রমুগ্ধের মতো শুনে বিশ্বাস করে ফেললেন, বুঝে ফেললেন গোটা ব্যাপারটা এবং তার পক্ষেই রায় দিয়ে দিলেন। সারা কোর্টরুম হাততালিতে ফেটে পড়ল। এটাই তো মমতা বন্দ্যোপাধ্যায় কি সেরকমই কিছু মানে এক্সপেক্ট করেছিলেন, প্রত্যাশা করেছিলেন? তার আজকের ভূমিকাটা কিন্তু আদৌ সেরকম কিছু না। তিনি আদালতে জিততে যাননি, তিনি গেছিলেন দুটো কারণে। এক, তিনি নজর কাটতে চেয়েছিলেন। দুই, তিনি হাততালি পেতে চেয়েছিলেন ঠিক, কিন্তু সেটা এই চারপাশ থেকে না, প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে। যে গ্রামাঞ্চল তার শক্তি, যেখানকার ভোট তার একটা ভোট ব্যাংক। এবং তিনি শীর্ষ আদালতে চলা একটা মামলাকে রাজনৈতিক মঞ্চে যে বসানো যায় বা শীর্ষ আদালতকেই যে একটা রাজনৈতিক মঞ্চে পরিণত করা যায় এবং সেটা যে শুধুমাত্র তিনিই পারেন, এটাই করে দেখাতে গেছিলেন কাদের? শুধু শহরাঞ্চলকে নয়, ওই গ্রামাঞ্চলকেও। ওখানে বাকি আর কিছু হিসেব খুব বেশি করা হয় না। মানুষজন যারা দেখেন তারা জানেন যে ওই ভদ্রমহিলা তাদের হয়ে লড়াই করছে। কিসের জন্য, কেন, তাদের সমস্যা বেশি থাকে, তাদের হয়ে লড়াই করতে তিনি ওখানে চলে গেছেন। সব করতে পারেন। এই জন্যেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সওয়াল শুরুর কিছুক্ষণের মধ্যেই ওই রাজনৈতিক আইন কানুন ও সমস্ত বাদ দিয়ে সরাসরি রাজনৈতিক ভাষ্যে চলে গেছিলেন। কি বললেন তিনি? যে 6 কোটি ভোটারের নাম এসআইআরে এক চান্সে পাশ করে গেছে বা যাদের কোনো রকম লজিক্যাল ডিসক্রিপেন্সিতে পড়তে হয়নি, তাদের শুধু যে মানে বুঝিয়ে দিলেন যে আপনাদের পাশেও আমি আছি, সেটা বোঝানোর জন্য ওই যারা হেনস্থা হয়েছে তাদের বেছে নিলেন। কিভাবে বাঁচলেন? বাংলার ভোটারদের যত রকমভাবে সম্ভব কমিশন তত রকমভাবে হেনস্থা করেছে এই কথাটা বললেন। এবার বলতে গিয়ে তিনি কিন্তু বেছে বেছে সেই সাধারণ জিনিসগুলো তুলে ধরলেন যেটা ওই গ্রাম বাংলার মানুষ মাঝে মধ্যেই একটু বেশি করে সমস্যায় পড়েন, যেগুলো নিয়ে বললেন মেয়েদের বিয়ের পর পদবি পাল্টে গেছে, যায় তো। এবার এক্ষেত্রে এরকম পদবি পাল্টানোর জন্য ওখানে সবসময় যে রেজিস্ট্রেশন হয় বা সব কিছু হয় তাও তো না, তথ্য প্রমাণটা হাতের কাছে থাকে কোথায়? ফলে তারা এই যে এসআইআরের সময় নাম বদল, ঠিকানা বদল নিয়ে একটু যে সমস্যায় পড়ছে, এটা তো বাস্তব কথা। হয়তো সবাই নয়, কেউ তো পড়ছেন। ওই কেউকে তুলে ধরে তাদের বোঝানোটা সহজ করে দিয়ে
সমস্ত মহিলাকে তিনি এই বার্তাটা দিলেন। খেয়াল করে দেখুন, মমতা ব্যানার্জির একটা বড় ভোট ব্যাংক হচ্ছেন মহিলারা। তিনি বারবার ওই ওখানকার কৃষকদের কথা বললেন, ওই রোজ যারা 100 দিনের কাজ করে খান তাদের কথা বললেন বারবার, যাদের একটা দিনের রুজি নষ্ট করে ওই লাইনে গিয়ে দাঁড়াতে হচ্ছে শুনানির জন্য। এদের কাছে কিন্তু তাদের হয়ে কেউ দাঁড়াচ্ছেন, তাদের হয়ে এরকম শীর্ষ আদালতে গিয়ে কেউ সওয়াল করছেন, এই ঘটনাটাই অভূতপূর্ব। এটাই একটা বার্তা। দেখুন, এসব করে যে তার বিরাট লাভ হবে কি হবে না, এ তো পরবর্তী সময় ভোটের ওই যখন ফল টল বেরোবে তখন সেগুলোতে বোঝা যাবে। কিন্তু খেয়াল করে দেখুন, এই যে একটা বিরাট নাটকীয় উপাদান, এই নাটকীয় উপাদানটা না, এটা গোটা বিষয়টা একটা ইভেন্টের মতো ভাবে চোখের সামনে চলে এলো। লাইট, ক্যামেরা, সাউন্ড, চারপাশ থেকে সবাই হই হই করছেন, অ্যাকশান, নাটকীয়তা চূড়ান্ত, সবার নজর শুধু ওনার দিকে। সবাই বাকি সব কিছু ভুলে মন্ত্রমুগ্ধের মতো দেখছেন কি হয় একটা ব্যাপার। আপনি যদি ওই কি হয় করেন না, তখন আপনার মন থেকে বাকি সব কিছু জাস্ট সরে যায়। ওই যে সেই একবার ভগবান নাকি এক ভক্তের পরীক্ষা নিয়েছেন, সে ভক্ত খুব বারবার বলেন যে আমি তোমার বিরাট ভক্ত, সারা দিন প্রতিটা মুহূর্ত তোমার কথা ভাবি। তা ভগবান তাকে একটা হাতে পুরো মধু ভর্তি বাটি দিয়েছেন, একদম টায় ভর্তি দিয়ে বলেছেন, এটা নিয়ে এই বাড়ির থেকে ওই বাড়ি অবধি যাও, ওই মন্দির অবধি যাও, তো দেখো 1 ফোঁটা মধু যেন না পড়ে, দেখবো তুমি কত বড় আমার ভক্ত। যদি মধু একটু ছলকে পড়ে তাহলে কিন্তু তুমি আর ভক্ত না। তা সেই ভক্ত, সে নিজেকে ভক্ত প্রমাণ করার তাগিদে পা টিপে এরকম করে মধুটাকে দেখতে দেখতে বাড়ির থেকে মন্দির অবধি তো গেছে। তার কাছে জগৎ সংসার সব কিছু ভুলে গেছে। তার হাতের লক্ষ্য শুধু তার চোখের লক্ষ্য, মনের লক্ষ্য, সমস্ত কিছু, ধ্যান জ্ঞান সব কিছু ওই বাটিতে মধুটা, 1 ফোঁটাও যাতে বাইরে না পড়ে। 1 ফোঁটাও পড়েনি। হ্যাঁ, গিয়ে বিজয় গর্বে ওই মন্দিরে গিয়ে ভগবানকে বলেছে, দেখলে তো কীরমভাবে 1 ফোঁটাও পড়তে দিইনি, আমি তোমার সব থেকে বড় ভক্ত প্রমাণ হলো কি না। সে ভক্তকে দেখে এবার ভগবান এসে বললেন, এই যে পুরো রাস্তাটা এলে এই সময়টায় কতবার আমার কথা ভেবেছিলে? তখন ভক্ত গিয়ে রিয়েলাইজ করলো যে এটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা। কখন যে আমাদের মনটা, আমরা যখন এরকম উদগ্রভাবে কোনো কিছু দেখি তখন জগৎ সংসার আমরা ভুলে যাই। এটাও তাই। এটা যেটা দেখলেন, এটা পলিটিক্স অফ ডিসপ্লে, একটা দর্শনীয় একটা রাজনীতি, জানেন তো। এই রাজনীতি আসলে একটা ইভেন্টের মতো, যেটা বলছিলাম, আপনার নজর কেড়ে নেয় টান। এবং তাতে আপনি কি ভুলে গেলেন যে এখানে কিছুদিন আগেই এই মহিলাদের কথা বলছিলেন, সেই এক মহিলা তিলোত্তমার মৃত্যুর জন্য, খুন ধর্ষণের প্রতিবাদে অসংখ্য মানুষ, মানে নারী পুরুষ নির্বিশেষে সবাই স্বতঃপ্রণোদিত হয়ে রাস্তায় নেমে এসেছিলেন, স্বতঃস্ফূর্ত প্রতিবাদ করেছিলেন। ভুলে গেলেন তারা সেই কথা। ভুলে গেলেন যে এই কিছুদিন আগেই এই অভূতপূর্ব এখন যে দৃশ্যটা দেখলেন, যে এই সওয়ালটা দেখে সবাই ভাবলেন এটা তো কোনোদিন দেখা যায়নি, অতীতে কোনোদিন দেখা যায়নি। ভুলে গেলেন অতীতে কোনোদিন এরকমভাবে 26,000 লোকের চাকরি যাওয়ার ঘটনা ঘটেনি। এটাই আসল লক্ষ্য থাকে সবার, জানেন তো। রাজনীতি সব সময় চায় সবার ওপর রাজনীতি সত্য এটা প্রমাণ করে দিতে, তাদের দিকে সমস্ত নজর কেড়ে নিতে, যাতে অন্য সব কিছু গৌণ হয়ে যায়। হলো তো। এবং এই গৌণ করে দেওয়ার খেলায় মমতা বন্দ্যোপাধ্যায় দুটো জিনিস করে ফেললেন। এক, ওই বললাম, যেগুলো তাদের বিরোধিতার জায়গা ছিল, এমনকি এই সদ্য আইপ্যাকের অফিসে বা আইপ্যাকের ওই ডিরেক্টরের বাড়িতে ইডি হানার সময় তার বিরুদ্ধে যে অভিযোগগুলো, ফাইল নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে, সেগুলো শুদ্ধ ভুলিয়ে দিলেন আপাতত। এবং এই ভুলিয়ে দেওয়ার ভাবনাটাকে দীর্ঘায়িত করার জন্য এরপরে সোমবারেও যখন ওই শুনানিটা হবে, তখন সেখানে তিনি থাকবেন বলে
ঠিক করেছে। এতেও দুটো বার্তা, এক ওই বললাম ভুলিয়ে রাখা, আর দুই তিনি লোকজনকে বুঝিয়ে দিতে পারবেন আসলে কিন্তু তিনি লোকজনকে ভোলাতে চাননি, এটা কোনো গিমিক নয়, এটা আসলে তার সৎ প্রচেষ্টা। ওই জন্যেই তিনি যে তার দাবিটা আদায় করতে চাইছেন, এই মানুষের সমস্যার যে একমাত্র তিনিই বোঝেন, এমনকি নামি দামি আইনজীবীরাও বোঝেন না, এবং একমাত্র তিনিই পারেন যে ওই পুরো বিষয়টাকে বুঝিয়ে তাদের দাবিটা আদায় করে আনতে, তাদের জন্য সুবিচার আদায় করে আনতে। এটাই তিনি প্রমাণ করতে চাইছেন এবং সেই জন্যই তিনি সোমবারও থাকবেন বলেছেন। এবার তার বাইরে কি করলেন? এই এত যে বললাম যে এটাকে একটা রাজনৈতিক ময়দানে নিয়ে ফেললেন, একদম তাই। এবারের নির্বাচনটাকে খেয়াল করে দেখুন, তিনি আর তৃণমূল বনাম বিজেপি নয়, বিজেপি বনাম ফের মমতা বন্দ্যোপাধ্যায় করে দিলেন। এই লড়াইটা যে ওই তৃণমূল বনাম বিজেপির থেকে অনেক কঠিন হয়ে যাবে বিজেপির জন্য, এটা তিনি জানেন। এবার আপনারা বলতে পারেন খালি বিজেপির কথা বলছি কেন, বাকিদের কথা বলছি না, তার কারণ আপনারাও জানেন এই মুহূর্তে এই দুটো দলই সামনে সব থেকে বেশি লড়াইয়ে আছে। বাকিরা এখনও মানে ওই সেই পুজোয় যেরকম ওনারাও আছেন এরকম ভূমিকায় আছে, সেটা সংখ্যার জন্যে না, ওনাদের ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু ডিসাইডিং ফ্যাক্টর ওনারাই শেষ কথা, এটা এখনো তো হয়নি, এই পরিস্থিতি তৈরি হয়নি, এটা ওনারাও জানেন। এবং এইটার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় এই গোটা মঞ্চটাকে বেছে নিয়েছেন। শীত গ্রীষ্ম বর্ষা ममता बंदोपाध्याय भरोसा। पूरा पॉलिटिकल भाषण ममता बनर्जी ने दिया। सुप्रीम कोर्ट ने बताया कि आपका जो एडवोकेट है वो बहुत एफिशिएंट एडवोकेट है, हम उनकी बात ही सुनेंगे। এটা তো একটা পর্যায়, কিন্তু এই গোটা প্রক্রিয়াটাতেই মানুষ আরো বেশি করে অনুভব করছেন যে তৃণমূল কংগ্রেস ছাড়া, মমতা ব্যানার্জি ছাড়া পাশে কেউ नहीं। बंगाल में एक बहुत बड़ा सुपरस्टार हम मानते हैं उत्तम कुमार को, तो उनकी एक ही हिंदी फिल्म रही छोटी सी मुलाकात, वो फिल्म फ्लॉप रही किसी कारणवश, तो दीदी का भी ये छोटी सी मुलाकात दिल्ली आके फ्लॉप ही रहेगी और अभी तक फ्लॉप ही रहा है। একটা কথা আছে না, ওয়ান্স এ সোলজার অলওয়েজ এ সোলজার। মমতা বন্দ্যোপাধ্যায় দেখালেন শুধু সৈন্য নন, যারা রাজনীতি করেন তারা সর্বক্ষেত্রেই রাজনীতি করেন। এইটা তার প্রতিপক্ষরা মাঝে মধ্যে বুঝতে ভুল করে ফেলেন। ওয়ান্স আ পলিটিশিয়ান অলওয়েজ আ পলিটিশিয়ান। তাই জন্যে দেখুন তিনি রাজনীতিকরা কী করেন, তারা সবসময় বিভিন্ন বক্তব্য, সেটা বিরোধীর বক্তব্য হতে পারে, আপনার আমার বক্তব্য হতে পারে, সেটা নিজেদের মতো করে ব্যাখ্যা করে আমাদের আবার বুঝিয়ে দেয়। মানে তারা বাধ্য করেন সমস্ত বিষয়টা তাদের দৃষ্টিভঙ্গির থেকে দেখিয়ে বা ব্যাখ্যা করে আমাদের বোঝাতে। মমতা বন্দ্যোপাধ্যায় তো সেই কাজটাই করেছেন ওই সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে। আদালতের পর্যবেক্ষণগুলোকে তিনি নিজের মতো করে ব্যবহারের চেষ্টা করেছেন। সুপ্রিম কোর্ট বলেছিল যে এসআইআর এর শুনানিতে আধার কার্ডকে ধর্তব্যের মধ্যে রাখা যায় কি না, সেটা একটা নথি হিসেবে, প্রামাণ্য নথি হিসেবে, সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে সেটা নির্বাচন কমিশন ভেবে দেখতে পারে। মানে আধার কার্ড এসআইআর এ নথি হিসেবে গ্রাহ্য হবে কি না সেটা ঠিক করার দায়িত্ব কমিশনের ওপরেই ছেড়েছিল দেশের শীর্ষ আদালত। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কী করলেন, এই পর্যবেক্ষণটাকে নিজের মতো করে আদালতের সামনে উপস্থাপনা করলেন। তিনি আজকে বলেছেন সুপ্রিম কোর্ট আধার কার্ডকে মান্যতা দিতে বলেছিল, কিন্তু কমিশন শুনছে না। এটা শোনার পর থেকে কি মনে হচ্ছিল জানেন? মনে হচ্ছিল এর পরের ধাপটাই কি কমিশনের বিরুদ্ধে আদালত অবমাননার মতো গুরুতর অভিযোগ আনা সম্ভব সব কিছুই। এবং সেটা করতে গিয়ে তিনি কি ওই আইনের ব্যাখ্যাকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করতে চাইছেন? দেখুন আমার কি মনে হয় জানেন তো, আমাদের দেশের প্রধান বিচারপতিও তো একই রকম একটা ধন্দে পড়ে যাচ্ছিলেন। তারা হয়তো মনে হচ্ছিল যে দেশের শীর্ষ আদালতকে ভীষণভাবে রাজনৈতিক মঞ্চ হিসেবে ব্যবহার করা হয়ে যাচ্ছে। আর তাই প্রধান বিচারপতি বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়তো নাম করা বহু আইনজীবী এই কোর্টে মামলা লড়তে এসছেন, তারাই সওয়াল করুন না। এবার মমতা বন্দ্যোপাধ্যায় যা বলার তাদেরই বলতে দিন না, এটা বলা মানে আদালতও ঘুরিয়ে বুঝিয়ে দিতে চেয়েছে যে কোর্টরুমটায় আইনি সওয়াল হলেই তারা বেশি স্বচ্ছন্দ বোধ করে, এটা রাজনৈতিক লড়াইয়ের জায়গা না।
এটা তো গেল পর্যবেক্ষণ, প্রধান বিচারপতির পর্যবেক্ষণের একটা দিক। আরেকটা দিক কি, মমতা বন্দ্যোপাধ্যায় পুরো মামলাটাকে রাজনৈতিকভাবে কেন্দ্র রাজ্য লড়াইয়ের দিকে যতই নিয়ে যেতে চেয়েছেন, ততই আদালত সুস্পষ্টভাবে রাজ্যের ভূমিকাটা বুঝে নিতে চেয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন, কমিশন তিলকে তাল করেছে, ছোটোখাটো ভুলে মানুষকে হেনস্থা করেছে, এমনকি ছোটোখাটো ভুলে রাজনৈতিক উদ্দেশ্য থেকে মানুষের নাম বাদ দিচ্ছে। যা শুনে প্রধান বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ হচ্ছে যে শুনানির নোটিশ ধরানোর আগে কমিশনকে আরও সতর্ক হতে হবে। ছোটোখাটো ভুলে মানুষের হেনস্থার অভিযোগ এড়াতে স্থানীয় ভাষায় মানে বাংলায় স্বচ্ছন্দ এরকম অফিসারকে দায়িত্ব দিতে হবে। এবার এই পর্যবেক্ষণগুলোকে বিশাল জয় হিসেবে দেখছে তৃণমূল কংগ্রেস। স্বাভাবিক, এমনিতেই তারা সমস্ত কিছুকে রাজনৈতিক দল হিসেবে তারা সমস্ত যে নিজেদের দিক থেকে দেখাবে, এটাই তো স্বাভাবিক। আর এরকম তো যখন বক্তব্য এসে গেছে, পর্যবেক্ষণ এসছে, সেটা তাদের আয় পার্কে, এই রকমই ব্যাপার। আদালতের আজকের মতো সওয়াল জবাব সেই জন্য শেষ হতে না হতেই সোশ্যাল মিডিয়ায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আজকের দিনটাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজয় দিবস হিসেবে ঘোষণা করে দিয়েছে। এবার দেখুন, ভোটের জয়ের আগেই মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে যে একটা বড় জয় ছিনিয়ে এনেছেন শাসক দল, সেটা বলবে, সেটাই স্বাভাবিক। এবং তাদের বিশ্বাস ছিল দলনেত্রীর ওপর, ওই জন্যই ওই পাড়ায় পাড়ায় বড় বড় স্ক্রিনটা নিয়ে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে সওয়ালের অংশ দেখিয়েছে। কিন্তু দেখুন, সব কিছুতে একটা উল্টো দিক থাকে। তৃণমূল যেটাকে তাদের বিরাট জয় বলে ভাবছে, তার উল্টো দিকে কি আছে সেটাও তো একটু ভেবে দেখার দরকার। সুপ্রিম কোর্ট এই যে বলেছে বাংলা জানেন এরকম কর্মচারীদের কাজে লাগানোর কথা, এটা বিজেপি শাসিত রাজ্য থেকে আসা মাইক্রো অবজারভারদের বিরুদ্ধে আদালতের অবস্থান বলে মনে করতে পারে তৃণমূল। কিন্তু ধরা যাক ভুল ত্রুটি শুধরে দেওয়ার দায়িত্ব এই যে রাজ্যের ঘাড়ে দিয়ে দিল, মানে রাজ্যকে বললো এবার কর্মচারী দিতে, অথবা এই যে রাজ্য যখন কমিশন বলেছে তারা যে ধরনের অফিসারদের চেয়েছিলেন তাদের দেওয়ারই, তার বদলে ওই আশাকর্মীদের দেওয়া হয়েছে। এই বক্তব্যগুলোর মাধ্যমে বা এখন কাকে কাকে ওই যে কমিটি করে দিচ্ছেন এই ছোটোখাটো ভুল ত্রুটি দেখার জন্য, খতিয়ে দেখার জন্য, এবার এইগুলোর জন্য যেগুলো যখনই হবে তখন তৃণমূলের লাভ না ক্ষতি সেই প্রশ্নটা কিন্তু আবার আলাদা করে বিশ্লেষণ করার একটা পরিস্থিতি তৈরি হবে। কেন বলছি ভেবে দেখুন। এবার তৃণমূলকে যেহেতু আদালত বলেছে তাকে অফিসার দিতে হবে কাজ করার জন্য, সেই অফিসারদের কাজ কি, এই যে নামে ভুলঠুল থাকা সেই ভুলঠুলগুলো ঠিক করতে হবে, বা অন্যান্য যেগুলো এরকম ছোটোখাটো ভুল সেই সমস্ত বিষয়গুলোকে খতিয়ে দেখতে হবে, আরও যা যা হয়েছে সেই পর্যবেক্ষণগুলো করতে হবে। এবার তারপরেও যদি কোনো ভুলঠুল থেকে যায় বা যার যার নাম বাদ যায়, তার পুরো দায়টা তো রাজ্যকেই নিতে হবে। আর যদি তৃণমূল সরকার তারা এই কর্মচারী দিতে না পারে, যদি বলে দেয় দেবো না, যেরকম আগে বলছিল, তাহলে কমিশন তো নিজের মতো করেই আবার বাইরের থেকে মাইক্রো অবজারভার নিয়ে আসবে। তখন তো এটা বলার কোনো উপায় থাকবে না যে কমিশন নিয়ে সেই কাণ্ড কারখানা করেছে, লোকের নাম বাদ দিয়েছে। কারণ আদালতও তো বলেছিল রাজ্যকেই তাদের মানে নিজেদের বিশ্বাসভাজন ধরে নিতে হবে, রাজ্যের কর্মচারীরা তাদের দিয়েই পুরো বিষয়টা দেখতে। সুতরাং সবটা যে ওই গোলাপ ফুল এরকম ভাবার কোনো কারণ নেই, চারটে কাঁটাও কিন্তু বিলক্ষণ রয়েছে। তার উদ্দেশ্য আবারও বলি এসআইআর ভণ্ডুল করা এবং অবজারভারের ইস্যু তুলেছিলেন, এতে উনি নিজে ফাঁসবেন, ওনার সরকার ফাঁসবে, কারণ উনি গাইডলাইন অনুযায়ী ইআরও দেননি WBCS এবং IAS অফিসারদের। তৃতীয়, উনি আধার নিয়ে বলতে গেছিলেন, কারণ উনি উনার সরকার বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের আধার কার্ড বানিয়ে দিয়েছেন ভোট ব্যাংক তৈরি করার জন্য। সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে ওটা সেপারেট ইস্যু, আমরা অর্ডার রিজার্ভ রেখেছি। নির্বাচন কমিশন এবং তার পেছনে চালচিত্রের মতো থাকা ভারতীয় জনতা পার্টি তাদের মরিয়া, হতাশ, আগ্রাসী, প্রতিহিংসাপরায়ণ, অবসাদগ্রস্ত মানসিক হাল
এবং নোক দাঁত বের করে বাংলার প্রতি আক্রমণ। প্রত্যেকটা ধাপে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আছে, প্রত্যেকটা ধাপে। উনি যা সওয়াল করছেন এগুলো কিছুই নতুন কিছু নয়, এগুলো ফ্যাক্ট বলছেন। এর সঙ্গে আইনের কি বৈধতা আছে না তা নিয়ে সওয়াল করছেন না, করতেও পারেন না। এগুলো করে সস্তা হাততালি পাওয়ার একটা প্রবণতা আছে তো এই দেশের রাজনীতিবিদদের, তারই একটা প্রবণতা, আর কিছুই না। দেখুন সুপ্রিম কোর্ট কি বলবে কি করবে কেউ জানেন না। তাও ধরে নিচ্ছে এই যে 23রা ফেব্রুয়ারি পর্যন্ত 1,52,00,000 ভোটারকে নোটিশ দেওয়া হয়েছে, যার মধ্যে কম বেশি 1,37,00,000 শুনানি হয়ে গেছে। এবার যাদের শুনানি হয়েছে তাদের মধ্যে 1,06,00,000 ভোটারের তথ্য ইতিমধ্যেই ওয়েবসাইটে আপলোড পর্যন্ত হয়ে গেছে, এবং তার মধ্যে কম বেশি 55,00,000 ভোটার ভেরিফাইড বলে কমিশন জানিয়েছে। এই সমস্ত তথ্য পরিসংখ্যানকে তো তার মানে ধরে নিতে হবে, যদি সত্যি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যই মান্যতা পায়, ওই নতুন করে সব যদি খতিয়ে দেখার বিষয় হয়, তাহলে তো ধরতে হবে এই সমস্ত পরিসংখ্যানকে পাত্তাই দিল না আদালত। এবার সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট কি সোমবার কমিশনকে আবার নতুন করে সব কাজ করতে বলবেন নাকি? তাতে কি হবে? তাতে অনেক কিছু হবে। ভোট কবে হবে সেটা নিয়ে একটা চরম গোলযোগ তৈরি হবে, এবং তৃণমূল যথারীতি সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় হিসেবেই একটা দাবি তুলে ফেলবে। কিন্তু এই যে বিষয়টা, এটার মধ্যে একটা অন্য দিকও আছে জানেন তো। এই যে গোটা বিষয়টা যেরকম বিকাশ রঞ্জন ভট্টাচার্য বললেন যে গোটা বিষয়টার মধ্যে কোনো আইনি সওয়াল ছিল না, ঠিক রাজনৈতিক সওয়াল ছিল। কিন্তু রাজনৈতিক সওয়ালই যদি আইনগতভাবে মান্যতা পেয়ে যায়, তাহলে ভবিষ্যতে সব রাজনীতিকরা যে এই আদালতে গিয়েই ঢুকবেন না তার কোনো গ্যারান্টি দেওয়া যাবে? এবং তার থেকে সবাই যে অনুপ্রেরণা পেয়ে যাবেন না, আর পেয়ে যাবেন না কি বলছি, হয়তো পেয়ে গেছেন অলরেডি। আজই কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে মানে সিইওর দফতরে গিয়ে টেবিল চাপড়ে দিয়ে এসছেন তৃণমূল কংগ্রেস সাংসদ পার্থ ভৌমিক। এবার পার্থ ভৌমিক হয়তো ভেবেছিলেন যে আদালতে যখন দিদি কমিশনকে বাজিয়ে দেখছেন, তখন তিনি ভাই হিসেবে সিইওর টেবিল বাজাতে কেন পারবেন না? ঠিক। এবার তৃণমূল সাংসদের এই টেবিল চাপড়ানোয় সিইও মনোজ আগরওয়াল নাকি জানতে চেয়েছেন এত মেজাজ হারানোর কারণ কি। এইটা কিন্তু ওই আইনি সওয়াল জবাব বা সাধারণ বক্তব্যের বাইরে একটা অভ্যর্থক প্রশ্ন। দেখুন, পার্থ ভৌমিক যদি সত্যি সত্যি মেজাজ হারান, তাহলে তার মাথায় কি আছে সেটা তো ভাবতে হবে। শুধু জয়ের চিন্তা নাকি একটু দুশ্চিন্তাও সেখানে জায়গা পেয়ে গেছে? তার কি মনে হচ্ছে যে তারা যতই তাদের মতো ব্যাখ্যা বিশ্লেষণ করুন, আসলে কোথাও গিয়ে গোটা বিষয়টা সবটা তাদের পছন্দ মতো দিকে নাও যেতে পারে? রাজনৈতিক দিক থেকে তারা হয়তো খুব পজিটিভে থাকতে পারে, নেতিবাচক কোনো একটা জায়গায় পৌঁছতে পারে, কিন্তু আইনগত দিক থেকে শেষ পর্যন্ত পুরোটা যে তারা তাদের পছন্দ মতো হবে ব্যাপারটা, সেটা নাও হতে পারে। এটা ভেবেই বা বুঝেই তিনি সিইওর কথা অনুযায়ী মেজাজ হারিয়েছিলেন কি না, সেটা একমাত্র তিনিই বলতে পারবেন। এটা সহজ করা যায়, সেটা জটিল করা হচ্ছে, আরও জটিল করা হচ্ছে, বাদ দিতে হবে। তাই জন্যে তো দিদি বললেন সুপ্রিম কোর্টে যে ইট ইজ এসআইআর ফর এক্সক্লুশন, নট ফর ইনক্লুশন। এই দুটো মূলত বিষয় আমরা বলাতে প্রথমে তিনি ভালোই ছিলেন, খোশ মেজাজে ছিলেন সিইও, হঠাৎ দেখি অত্যন্ত রেগে গেছেন। মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে যাবেন সেটা তাদের আশা অনুরূপে হয়নি, ইসিআই যিনি সিইসি আছেন তার আশা অনুরূপে হয়নি, ভাবতেই পারিনি তার কত দম আছে ভারতবর্ষ তো দেখলো। মানুষের জন্য আজকে তিনি লড়লেন, তিনি গেলেন, বাংলার মানুষ তো দেখলেন প্রকৃত ভোটে যাতে না বাদ দেয়। তাহলে পরে ওটা দেখার পর তিনি মেজাজ হারালেন। আমাদের তাতে কিছু করার নেই, আমরা মানুষের কথা বলতে এসেছিলাম। দেখুন, অনেক তো বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ বাকি সব হলো, এর মোদ্দা ব্যাপারটা যেটা সেটা পরিষ্কার করে বোঝা একলাই। ওই এসআইআর না করে আগে যা যা ভোটার তালিকা ছিল, যা গোলযোগ ছিল, সব কিছু নিয়েই তিনি ভোটে যেতে চান, এটা মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে দিয়েছেন। অথবা তার চাহিদা এই সমস্ত দেখেও দু চোখ বুঝে নাও, কিচ্ছু বলতে যেও না, এইভাবে কমিশন থাকবে, অনেকটা ধৃতরাষ্ট্রের মতো। কিন্তু মুশকিল হচ্ছে কমিশন তো তা করছে না, উল্টে এসআইআরের ছাঁকনি দিয়ে বেশ কিছু ধৃতরাষ্ট্রকে খুঁজে বার করেছে।
তবে এক্ষেত্রে অন্ধত্বের জন্য ধৃতরাষ্ট্র নয়। মহাভারতের ধৃতরাষ্ট্র যেরকম একদিকে চোখে দেখতে পেতেন না, তেমনি আবার তো তিনি শতপুত্রের জনকও ছিলেন। এরাজ্যে এসআইআরে কিন্তু এরকম বহু ধৃতরাষ্ট্রের খোঁজ পেয়েছে ইলেকশন কমিশন। ওই লজিক্যাল ডিসক্রিপেন্সির ডিটেল খুঁজতে গিয়ে এই ঝুলির থেকে এই বেড়ালটা, এই একটা বেড়াল না, গাদা গাদা বেড়াল বেরিয়ে পড়েছে, যার পাশে ম্যাও ম্যাও শব্দ শোনা যাচ্ছে। এ রাজ্যের লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে সুপ্রিম কোর্টে কমিশন যে হলফনামা দিয়েছে, তাতে তো চোখ তোলার মতো সব তথ্য রয়েছে। তাতে কি দেখা যাচ্ছে জানেন? এক একজন ভোটারের সঙ্গে তার বহু বহু বংশধর লিঙ্ক হয়ে রয়েছে। বংশধরের সংখ্যায় বলে বলে সবাই ধৃতরাষ্ট্রকে পেছনে ফেলে দিচ্ছেন, অনেক গোল দিচ্ছেন। বীরভূমের নাড়ুর থেকে একজনকে পাওয়া গেছে, যাকে লিঙ্ক করে এসআইআর এর ফর্ম ফিল আপ করেছেন 389 জন। 389 জন সন্তান, ভাবুন। হাওড়ার সাঁকরাইলে একজনের সঙ্গে লিঙ্ক হয়ে আছেন 310 জন, ইনিও ট্রিপল সেঞ্চুরি করে ফেলেছেন। বর্ধমানে একজনের সঙ্গে লিঙ্ক 275 জন, মুর্শিদাবাদে 199 জন, দার্জিলিংয়ে 152 জন, নাগরাকাটায় 120 জন, আসানসোলে 170 জন ভোটার। মানে এরা সবাই এক একজনের সঙ্গেই এই এতগুলো করে লোক লিঙ্ক হয়ে রয়েছে, মানে বংশধর। ভাবতে পারে আজকের দিন হলে ওই যে ধৃতরাষ্ট্র ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগতেন না, অথবা তার রেকর্ডটা এরকমভাবে বলে বলে লোকে ভেঙে দিচ্ছে এটা ভেবে মুহ্যমান হয়ে যেতেন না আরও বেশি? সেটার গ্যারান্টি দেওয়া যায়? কোনো একজনের লিঙ্কে 6 জন বা তার বেশি ভোটার তালিকায় নাম তুললেই তাদের শুনানিতে ডাকা হবে বলে কমিশন তো আগেই জানিয়েছিল। এবং হলফনামা কি বলছে জানেন? এরকম নোটিশের সংখ্যা 50,89,000, মানে প্রায় 51 লক্ষ। এত লক্ষ লোকের সঙ্গে 6 জনের অনেক বেশি লিঙ্ক হয়ে রয়েছে। 6 জন তো মিনিমামটা, তার বেশি বাড়তে বাড়তে 300-এর উপরে কীভাবে চলে গেছে কয়েকটা উদাহরণ দিলাম। এবার কমিশনের যুক্তি তো পরিষ্কার, একজন মানুষের এত সন্তান থাকা কি বাস্তবে সম্ভব? হয়তো অসহায় হয়ে তারা এই প্রশ্নটা তুলেছেন, কিন্তু সেটাকে তো বাস্তবসম্মতভাবে কাউকে উপস্থাপনা করতে হবে। আপাতত এই অসম্ভব তথ্যগুলো যেগুলো দেখে মনে হচ্ছে যেগুলো কি করে হয়, এই ভাবনাটা মানেই তো লজিক্যাল ডিসক্রিপেন্সি। এবং সেটাই কিন্তু বহু ক্ষেত্রে এই এসআইআর এর পক্ষে কমিশনের লজিকটা আরও জোরদার করেছে। কিন্তু ঘটনাচক্রে এগুলো হচ্ছে তাদের আইনি সওয়ালের পার্ট। রাজনৈতিক সওয়ালের সঙ্গে আইনি সওয়াল টক্কর দিতে পারবে কিনা, এই রকম একটা জোরদার নতুন ধরনের যুদ্ধ, এটা কিন্তু আগে অতীতে কখনো দেখা যায়নি। 2002-এর তালিকায় যাদের নাম নেই, কমিশনের নির্ধারিত নথির একটিও নেই, এমন মানুষের জন্য এসআইআর এর খসড়া তালিকায় নাম তোলার সুযোগ ছিল। নিয়মটা পরিষ্কার, 2002-এর তালিকায় বাবা, মা, দাদু, দিদা কারোর একজনের নাম থাকলেই হলো। সেই নামের সঙ্গে লিঙ্ক হয়েই ভোটারের নাম উঠেছে খসড়া তালিকায়। কমিশনের ভাষায় সেটাই হলো প্রোজেনি ম্যাপিং। কিন্তু কোনো একজনের সঙ্গে 6 বা তার বেশি ভোটার লিঙ্ক থাকলে তা লজিক্যাল ডিসক্রিপেন্সি হিসেবে ধরার কথা আগেই জানিয়েছিল কমিশন। ফলে তেমন ভোটারদের শুনানিতে টাকও পড়েছে। কিন্তু প্রোজেনি ম্যাপিং থেকে এমন দানবীয় সংখ্যায় বংশবিস্তারের ছবি যে উঠে আসবে, তা হয়তো নির্বাচন কমিশনও বুঝতে পারেনি। এই যেমন পূর্ব বর্ধমানে এমন একজনকে পাওয়া গেছে যার নামের সঙ্গে লিঙ্ক রয়েছে 275 জন ভোটারের নাম। তিনি মেমারির রাধাকান্তপুর স্কুল পাড়ার নমিতা হাজরা। গ্রামে গিয়ে দেখা গেল তার মাটির বাড়ি তালা বন্ধ। জানা গেল নমিতা হাজরা বর্ধমানে পরিচারিকার কাজ করেন, তবে গ্রামে প্রায় আসেন না বললেই চলে। আর কে কে আছে পরিবারে? ওইটাই দুজনাই আছে, এখন মেয়ে আর মা, আর কেউ নেই। না, শেষ আমার সাথে কথা হয়েছে ওই যখন এসেছিলেন তখন, ওই ফর্ম জমা দিয়ে গেছে তখনই, তারপর থেকে আর কোনো নেই। খাতায় কলমে বংশবিস্তারের সব রেকর্ড ভেঙে দিয়েছেন বীরভূমের নানুরের ষষ্ঠী রানী সাহা। নির্বাচন কমিশন সূত্রে খবর, ষষ্ঠী রানী সাহাকে দেখিয়ে এবছর এসআইআরে প্রোজেনি লিঙ্ক করেছেন 389 জন। নানুরের কুরচণ্ডী গ্রামে গিয়ে দেখা গেল ষষ্ঠী রানী সাহা অনেকদিন আগেই মারা গিয়েছেন। তার ছেলে এবং পুত্রবধূ এ নিয়ে কিছুই জানেন না। আপনার মাকে কেউ দেখিয়েছে? এটা আমার পিসিমা হয়,
কেউ দেখিয়েছে আমার মা হয়, কেউ দেখিয়েছে আমার ঠাকুমা হয়। আপনার কি আত্মীয় রয়েছে? 389 জন, প্রায় 400 জন আত্মীয় কি আপনার রয়েছে? না, কত আত্মীয় করে পাবেন? 389 জন লিঙ্ক করেছে আপনার শাশুড়ির নাম দিয়ে যে আমি ওর আত্মীয় বলে। এই বিষয়টা কি আপনাদের জানা আছে, জানতেন? না, আমি কিছু জানি না। গোটা ঘটনায় হতবাক ষষ্ঠী রানী সাহার প্রতিবেশীরাও। তাঁরাও বলছেন সব মিলিয়ে হয়তো এতজন আত্মীয় নেই ওই পরিবারের, কোথাও একটা নিশ্চয়ই ভুল হচ্ছে। সেই ভুলেরই খোঁজে তো এসআইআর চলছে এসআইআরের শুনানি। দেখুন, এই এসআইআর নিয়ে এই হই হট্টগোলের মাঝখানে আরেকটা মামলার রায় কিন্তু কালকে আসতে চলেছে, জানেন তো? ডিএ মামলার রায়, যেটা নিয়ে এতদিন ধরে টানাটানি চলছিল, সেই ডিএ মামলার রায় অবশেষে আগামীকাল হয়তো সামনে আসবে, সেরকমই কথা রয়েছে। আচ্ছা, এই যে এরকম একটা সময় একটা ডিএ মামলার রায়টা সামনে আসবে, এটা কি তৃণমূল জানতো? এটা কোথাও গিয়ে কি তাদের মনে হচ্ছিল যে এটা তাদের পছন্দসই বিষয় হবে না? হ্যাঁ, সুতরাং সেই কথা মাথায় রেখে কি মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার দিনও ওই এসআইআর মামলায় শুনানিতে হাজির থাকবেন বলে ঘোষণা করেছিলেন? বলা খুব মুশকিল কোনটার জন্য কোনটা। এবং এই রাজনৈতিক দলগুলো এরা তো ত্রিকালদর্শী মোটামুটি, এরা অনেক দূর পর্যন্ত দেখতে পায়, হয়তো এটাও জানতো, হতেই পারে। কিন্তু আরেকটা জিনিসও যে তারা জানতো, এটা কিন্তু এখন বোঝা যাচ্ছে। এ রাজ্যে যে এসআইআরটা হবে সেটা ওই ঘোষণার অনেক আগের থেকেই তৃণমূল সম্ভবত জানতো, এবং শুধু জানতোই না, এই জন্যে প্রায় 1 বছর আগের থেকেই নাকি তৃণমূল ট্রেনিংটাও সেরে রেখেছিল। তৃণমূলের ওই বুথ লেভেল এজেন্টদের সেই ট্রেনিংটা নাকি দিয়েছিল আইপ্যাক। কে বলছেন জানেন? এই সদ্য তৃণমূল ছেড়ে বেরিয়ে আসা এক স্থানীয় নেতা, তিনি নিজেও নাকি আইপ্যাকের থেকে ওই এসআইআরের প্রশিক্ষণ নিয়েছিলেন। এবং এটা আপনারা ভাবতেই পারেন যে উনি দল ছেড়েছেন বলে আজকে বলছেন, কিন্তু তার বক্তব্যের সমর্থন আছে। এই ট্রেনিং যে নেওয়া হয়েছে, এটা নিয়ে কিন্তু কোনো রকম লুকোছাপা করেননি মালদা তৃণমূলের সহসভাপতি মোয়াজ্জেম হোসেন। তার মানে রাজ্যে যে এসআইআর হচ্ছে তা যখন তৃণমূল আগের থেকে জানতো, তখন তারা এটাও জানতো যে এতে ভোটার তালিকায় থাকা এই ভূতেরা ধরা পড়ে যাবে। হয়তো সেই কারণ থেকেই শুরুর থেকেই বিরোধিতার মোডে একটা দেখা গেছিল গোটা তৃণমূলকে। আর গোটাটাই যখন দলের কর্মীদের ট্রেনিং দিয়ে দেওয়া হয়েছিল, তখন শুনানি কেন্দ্রগুলোর দখল নেওয়ার প্রশিক্ষণটাও হয়তো তারা সেই সময় নিয়ে রেখেছিল। খেয়াল করে দেখুন, ওই শুনানি কেন্দ্রগুলোয় গেলে এই দেখা যাচ্ছে যে টেবিল চেয়ার সাজিয়ে বসে রয়েছেন তৃণমূলের নেতা কাউন্সিলররা, সব দায়িত্ব তারাই সামলাচ্ছেন, নিজেদের এলাকার ভোটারদের নিয়ে বসে পড়ছেন, তাদের আগে ঢুকিয়ে দিচ্ছেন। এবং সেটা তো এখন না, ওই আগেই যখন ফর্ম ফিল আপ হয়েছিল তখন থেকে জায়গায় জায়গায় ফর্ম ফিল আপের কাউন্টার, বাড়ি বাড়ি গিয়ে ফর্ম ফিল আপ করে দেওয়া। এই যে গোটা বিষয়টা, এটার প্রশিক্ষণ তারা আগেভাগে সেরে রেখেছিল। এই যে বক্তব্যগুলো পেলাম, সেগুলো যদি সত্যি হয় তাহলে তো এটা ধরতে হবে, তাহলে বলতেই হবে এক্ষেত্রেও তৃণমূল কিন্তু অন্যদের থেকে আগে ভেবে রেখেছে। আর কে না জানে, যারা আগে ভাবে তারা আগেই এগিয়ে থাকে খানিকটা হলেও। আইপ্যাক ট্রেনিং দিয়েছে, আমার কাছে তথ্য আছে, সে তথ্য আমরা আগে থেকে জানতাম। এগুলো এখন প্রকাশ করা হচ্ছে না, তাই কিন্তু সময় মতো সব কিছু প্রকাশিত হবে। আইপ্যাক তো করেছে, ওদেরকে আর কেউ হোয়াটসঅ্যাপ করানো, বিএলএ 2দেরকে নিয়ে বসা। না, এগুলো তো আমরাও করি, আইপ্যাকও করে। আমাদের অ্যাডমিনিস্ট্রেশন জেলার যে আমাদের সাংগঠনিক যে হেড থেকে আরম্ভ করে ঘন ঘন আমরা মিটিং করি। 1 বছর থেকে তো মোটামুটি প্রস্তুতি নিয়ে। 1 বছর নয়, এটা 1 বছর জবে থেকে হয়েছে। আইপ্যাক জানা মানে বাংলার সরকার জানা, আইপ্যাক জানতো তার মানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানতেন। তাহলে জেনে শুনে আজকে না জানার বাহানা কেন? 1 বছর আগে থেকে তাদের ট্রেনিং দেওয়া হচ্ছে, তার মানে এসআইআর হবে। 1 বছর ধরে তৃণমূল কংগ্রেস জানতো, কিন্তু তাদের সর্বোচ্চ নেত্রী দিল্লিতে গিয়ে বলছেন হঠাৎ করে এটা হচ্ছে বলে এরকম বিশৃঙ্খলা হচ্ছে, তার মানে গোটাটাই আইওয়াশ। তবে যাই বলুন, যতই আপনাদের মনে হোক যে কমিশন আসলে তৃণমূলের শত্রু, আসলে কিন্তু বন্ধু। এই কমিশন ছিল বলেই তো তৃণমূল নেত্রী ফের একবার এই রকম একটা রূপে মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। এটা মানুষের সামনে, সবার সামনে, গোটা দেশের সামনে তুলে ধরতে পারলেন।
এটার জন্যেই তো এসআইআর হচ্ছে বলেই তো এই যে শুনলেন প্রস্তুতিগুলো নেওয়া ছিল। তার মানে এই মানুষ যখন অস্বস্তিতে ভুগছে, ভয়ঙ্কর একটা চিন্তায় রয়েছে কীভাবে ফর্ম ফিল আপ করবো, কীভাবে এসআইআরের তরণি পেরোবো, তখন তৃণমূল তাদের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য করতে পেরেছে। মানে তাদের মানুষের বন্ধু হওয়ার সুযোগটা তৃণমূলকে কিন্তু ওই বন্ধু সেজে কমিশনই দিয়েছে। কিন্তু সব বন্ধুই কি সেরকম? বন্ধু সেজে বিপদ আমার দাঁড়িয়ে আছে কি, একবার ছদ্মবেশী সিনেমার গানটা মনে করে দেখুন দেখি। এর উদাহরণ তো রাজনীতিতে পরিষ্কার রয়েছে। এই যে কয়েকদিন আগে এই ভয়ঙ্কর রকম একটা জটিলতা তৈরি হয়ে গেল বাম দল সিপিআইএমের মধ্যে, কি না মন বোঝাবুঝি নিয়ে যাবতীয় ভুল বোঝাবুঝি। মোহাম্মদ সেলিম রাজ্য সম্পাদক, তিনি গেছিলেন হুমায়ুন কবিরের মন বুঝতে। এবার মন বুঝতে গেছিলেন, খুব ভালো কথা। হ্যাঁ, তারপরে অবশ্য শতরূপ ঘোষ বলেছিলেন তার আগেও বেশ কয়েকবার মন বুঝতে গেছেন। এবার মন বুঝতে গিয়ে মন দিয়ে ফেলেছেন কিনা সেটা নিয়ে সবার মধ্যে বিরাট একটা হইচই পড়ে গেছিল। এবার তারপরে শোনা যাচ্ছিল সবাই ঠিক করেছেন এ ব্যাপারে আপাতত চুপ থাকবেন। যত চুপচাপ থাকা যায়, লো প্রোফাইল থাকলে অন্তত এই বিতর্কের জায়গাগুলো পেরিয়ে যাওয়া যায় সহজে। কিন্তু মুশকিল হচ্ছে আপনি পা টিপে টিপে জায়গাটা পেরোতে তো চাইছেন, কিন্তু সেখানে যদি একটা গাড্ডা খুঁড়ে রেখে দেয় কেউ, এবং সেই গাড্ডাটা যদি সেই খোঁড়ে যে অলরেডি আপনার মনটা বুঝে বসে আছে, সে তো জানে আপনি কীভাবে পা টিপে টিপে পেরোবেন। মন বোঝার এইগুলো হচ্ছে তো মুশকিল। এবং সেই জন্য এই গাড্ডা খুঁড়ে যদি একদম ধাক্কা দেওয়ার ব্যবস্থা করে ফেলে, সেলিম সাহেবের জন্য এই বন্ধুরূপী হুমায়ুন কবিরই তো সেই কাজটা করে দিয়েছেন, শুধু গাড্ডা করে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন। কি বলেছেন জানেন? তিনি বলেছেন মোহাম্মদ সেলিম যদি রানীনগরে দাঁড়ান তাহলে তিনি তার বিরুদ্ধে প্রার্থী দেবেন না। মানে এই যে মোহাম্মদ সেলিমের বিরোধী পক্ষ এবং অন্যান্য দলগুলো তারা যে বলছিল ওখানে আসলে মোহাম্মদ সেলিম নিজের আসনটা নিশ্চিত করতে গেছিলেন, সেটাকেই আবার ঘুরিয়ে মান্যতা দিয়ে দিলেন কি এই হুমায়ুন কবির। যতই চুপচাপ থাকুন, সবাই এটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন, সেটা যে ফের আলোচনার মধ্যে নিয়ে এসে এরকম অস্বস্তিটা বাড়িয়ে দেবেন, সেটা কি সিপিআইএম বুঝতে পারেন? এবার দেখুন, এবার যদি রাজ্য সম্পাদক মণ্ডলীর বৈঠকে এই প্রশ্নগুলো ওঠে, কি জবাব দেবেন রাজ্য সম্পাদক? আপাতত বিড়ম্বনাটা এড়িয়েছেন মোহাম্মদ সেলিম, কারণ আজ রাজ্য সম্পাদক মণ্ডলীর বৈঠক ছিল এবং সেখানে ওই গোটা আলোচনাটাই নাকি এড়িয়ে যাওয়া হয়েছে। কিন্তু মাঝখান থেকে এই বন্ধু বাছাইয়ের ক্ষেত্রে যে কতটা সতর্ক হয়ে থাকা উচিত, বিশেষ করে রাজনৈতিক ক্ষেত্রে, সেটা কিন্তু হুমায়ুন কবির আমাদের বুঝিয়ে দিয়েছে। সেলিম সাহেব এমএলএ হওয়ার জন্য হুমায়ুন কবিরের কাছে গেছে, এটা সম্পূর্ণই ভুল কথা, ভুল ব্যাখ্যা। সেলিম সাহেবকে আমি নিজে বলেছি যে আপনাকে মুর্শিদাবাদে একটা সিটে দাঁড়াতে হবে, মানুষ ভোট যাতে দেয়, আপনাকে জিতাই আমি দেখব। উনি কিন্তু রাজি হননি, এখনো পর্যন্ত বলেছে যে আমি দাঁড়াবো না। মনে রে আজ কহজে, ভালো মন্দ যাহাই আসুক সত্যরে লও সহজে, কবিগুরু বলেছিলেন। এবার আপাতত জুপ এবং সিপিএমের এই বন্ধুত্বটা গল্প হলেও সত্যি মনে করছেন দুজন, একজন হুমায়ুন কবির আর আরেকজন মোহাম্মদ সেলিম। এবার গল্প হলেও সত্যি সিনেমার মূল চরিত্র মানে রবি ঘোষের আজ মৃত্যুদিন। সত্যজিৎ রায়ের এই গুপিগাইন বাঘাবাইনের সিনেমাটা দেখানো হয়েছিল বার্লিন ফেস্টিভ্যালে। এবার জীবনে প্রথমবার সেই জন্য বার্লিন গেছিলেন রবি ঘোষ, বিমানে চড়েছিলেন। পরে এক সাক্ষাৎকারে কী বলেছিলেন জানেন? বিমানে উঠে তিনি খেয়াল করেছিলেন কেউ তার দিকে তাকাচ্ছে না, আর তাদের তিনি বুঝতে পেরেছিলেন বাংলায় সবাই তার কথা শুনতে চাইলেও বিমানে তাকে কেউ চাইছে না। আজকাল নেতারা তাদের কথা শোনানোর জন্য কিন্তু এই বিমান না হলেও হেলিকপ্টার ব্যবহার করেন। এটা হচ্ছে আপনি শুনতে চান চাই না চান, ওই হেলিকপ্টার ব্যবহার করে নেতারা আপনার কাছে বয়ে এসে কথা শুনিয়ে যাবে। এবার এটা বলে ভাববেন না আপনারা যে হাই প্রোফাইলরা তো এটাই করবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বা নরেন্দ্র মোদী বা অমিত শাহ, এরা হেলিকপ্টার নিয়ে চলতে তো পারেন।
এটাই কথা, এদের সময় কোথায়? ঠিক, কিন্তু যারা তাদের লেভেলে নিজেদের মনে করেন তারাও কি এরকম হেলিকপ্টার নিয়ে চড়ে বেড়াতে পারে? আগে না দেখতাম জানেন তো, ওই যারা হঠাৎ করে ঠিক করতেন কবি হবেন, তারা কবিতাটা লেখার আগে নিজেদের কবি সাজিয়ে ফেলতেন। মানে ওই পিঠে ঝোলা ব্যাগ, প্রচুর সিগারেট খাওয়া, আরও যা যা আনুষঙ্গ আর কি, সব সেগুলো লাগে কি লাগে না, সেগুলোতে কবিতা আসে কি আসে না সেটা পরের কথা, তারা সাজিয়ে ফেলতেন নিজেদের, দাড়ি ঠাড়ি রেখে একটা এরকম ব্যাপার আর কি। হ্যাঁ, হুমায়ুন কবিরও কি সেরকম করছেন নাকি? তিনি কি নিজেকে ভাবি মুখ্যমন্ত্রী হয়ে ফেলছেন বা প্রধানমন্ত্রী লেভেলে ভাবছেন? এবং দেখুন, ভাবনার তো কোনো রকম ওভাবে রশি টানা যায় না, তাই না? লাগাম লাগাতে নি কখনো ভাবনাকে যখন আপনি ছেড়ে দেবেনি তখন ভালো করে ছেড়ে দিন। উনিও সেই থিওরিতে বিশ্বাস করেন, সুতরাং তিনিও ঠিক করেছেন প্রচারে হেলিকপ্টার ব্যবহার করবেন। এবার দেখুন, রাজনৈতিক দলগুলো সারা বছর ধরে টাকা, মানে ও টাকা বলেন না, ওরা অনুদান বলেন, সে অনুদানটা সংগ্রহ করেন, বন্ড ফন্ডে কোটি কোটি টাকা কালেক্ট করা হয়। কিন্তু হুমায়ুনের দল সে তো সবে ভূমিষ্ঠ হলো, এই হেলিকপ্টার চালানোর টাকা আসবে কোত্থেকে? হুমায়ুন বলে দিয়েছেন লাগে টাকা দেবে গৌরী সেন। আহা, কতদিন পরে যে গৌরী সেনের এইরকম একটা বিজ্ঞাপন হলো। এবার কে সেই গৌরী সেন, তিনি এইভাবে হেলিকপ্টারের তেলে ভরে যাচ্ছেন সেটা আমরা জানি না। আমাদের একটাই প্রশ্ন আর কি, যে রাজ্যে অনুদান ভর্তুকি ছাড়া জল গরম হয় না, সেখানে যদি এরকম সব গৌরী সেন থেকে থাকেন তাহলে তো গোটা চিত্রটাই বদলে যাওয়ার কথা ছিল। তাহলে কারা সেই গৌরী সেন, এটা সবারই কিন্তু একটু খুঁজে দেখা দরকার। হেলিকপ্টার কে দেবে? আমি নিজে আমার জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হিসাবে আমি হেলিকপ্টার যে কোম্পানি আমার সাথে এগ্রিমেন্ট করেছে, সেই এগ্রিমেন্ট আপনাদেরকে হেলিকপ্টার ব্যবহার করার পরে কি কন্ডিশনে করা হচ্ছে, কত টাকা ব্যয় হয়েছে, তার কোথা থেকে টাকা এসছে, সেটা ইলেকশন অবজারভার থাকবে, তিনাদের তো দেখার দায়িত্ব। এত টাকা আসবে কোথা থেকে আসবে সেটা গৌরী সেন দেবে, বললাম তো। গৌরী সেনটা কি? গৌরী সেন কে আছে? না না, ওসবের কোনো বিষয় না, আমি কারো ভরসায় চলি না। কেন চড়বে না? কেন চড়বে না? ওয়েস্টিন হোটেলে 2 মাস ধরে বুকিং করে রেখে দিয়েছে এখন। সে একটা হেলিকপ্টার না চড়ার কি আছে? মমতা ব্যানার্জির কাছে কম টাকা আছে? ইট ইজ ফান্ডেড বাই মমতা। আজকে না হঠাৎ করে সেই কবির সুমনের সেই গানটা মনে পড়ে যাচ্ছিল, হেলিকপ্টার হেলিকপ্টার নেতা আসছেন সেই রকম। এবার সুমন সত্যি অনেকদিন আগেই বলেছিলেন হেলিকপ্টার উড়বেই আর আমরা আকাশের দিকে তাকিয়ে থাকবই। এবার আকাশের দিকে তাকিয়ে থাকার একটা লাভ আছে, লাভটা রাজনীতির, আর ক্ষতিটা ওটা শুধু আপনার আমার। একটা ঘটনা বলি তাহলে বুঝতে পারবেন, এই যে চারপাশে এই দেখনদারি রাজনীতি যার দিকে আমাদের চোখ বড় বড় করে তাকিয়ে থাকতে হচ্ছে, তার আড়াল গলে কত কিছু ঘটে যাচ্ছে। উত্তর দিনাজপুরের চোপড়ায় একটা আদিবাসী স্কুল ছিল, ভালো স্কুল ওখানকার, বহুদিন ধরে কিন্তু ঢুকছিল, তবু ছিল। 31শে জানুয়ারি সেই স্কুলের দরজায় পাকাপাকিভাবে তালা পড়ে গেল। জানেন তো কেন জানেন? ওই কালীগঞ্জ আদিবাসী জুনিয়র হাই স্কুল একটা সময় যেটা কচিকাচাদের ভিড়ে সরগরম হয়ে থাকতো, এখনও পড়ুয়া আছে, কিন্তু শিক্ষক ওটা কালক্রমে কমতে থাকছিল। 22 সালে একজন শিক্ষক বদলি হন, পরিবর্তে কোনো শিক্ষক দেয়নি শিক্ষা দপ্তর। তারপর গত বছর আরেকজন শিক্ষকও বদলি হয়ে যান, আবার কোনো শিক্ষক দেওয়া হয়নি। ওই সেই ছোটোবেলায় যেরকম দেখতেন না, আবার একটা পিঁপড়ে ঢুকলো, আরেকটা চিনির দানা নিয়ে বেরিয়ে এলো, আবার একটা ঢুকলো, সে বেরিয়ে এলো, ওটা তো অফুরন্ত ছিল। আর এখানটায় পুরোটাই ফাঁকা। শেষ ভরসা ছিলেন একজন অতিথি শিক্ষক, এবার তার অবসরের পালা। ওই অতিথি শিক্ষক প্রদীপ কুমার ঘোষ শেষ চেষ্টা করেছিলেন বিকাশ ভবনে যোগাযোগ করে যদি ব্যাপারটা কোনো রকমে সামলে নেওয়া যায়, স্কুলটাকে যাতে বাঁচিয়ে রাখা যায়। বিকাশ ভবন কি জানিয়েছে জানেন? যে 33 জন আদিবাসী পড়ুয়া টিকে রয়েছে তাদের টিসি মানে ট্রান্সফার সার্টিফিকেট দিয়ে অন্য স্কুলে পাঠিয়ে দিতে, আর এই স্কুলে তালা ঝুলিয়ে দিতে। এবার অন্য স্কুলে ভর্তির কথা শিক্ষা দপ্তর তো বলেই খালাস। এই প্রান্তিক অঞ্চলের বাচ্চাগুলো যদি আর স্কুলে না যায়, সেটা নিয়ে ভাবার কথা কারোরই নয়,
কারোর ভাবার সময়ও নেই। কোনো পক্ষের ন্যূনতম একটা প্রতিবাদ বিক্ষোভ চোখে পড়েছে আপনাদের এই সব স্কুল টুল এই সমস্ত ব্যাপার নিয়ে? আর তাই জন্য এগুলো নিশ্চিন্তে চুপচাপ এরমভাবে হয়ে যায় যে রাজনীতির গায়ে এতটুকু আঁচড় পর্যন্ত লাগে না। বোঝা গেল আমরা অন্যদিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকলে রাজনীতির কতটা লাভ আর ক্ষতি সেটা তো ওই আদিবাসী পরিবারের বাচ্চা ছেলে মেয়েগুলো টের পাচ্ছে। তালা পড়ল আরও এক সরকারি স্কুলে। কারণ কেউ বলবেন শিক্ষকের অভাব, কেউ বলতে পারেন শিক্ষকের অভাবে পড়ুয়ার অভাব। অভাবটা যে শিক্ষা ব্যবস্থায় সেটাই হয়তো আরও একবার বুঝিয়ে দিল উত্তর দিনাজপুরের চোপড়ার কালীগাছ আদিবাসী জুনিয়র হাই স্কুল। শনিবার থেকে সেই স্কুলে ঝুলছে তালা। কেন? শিক্ষা দপ্তরের নির্দেশ, স্কুলে থাকা 33 জন পড়ুয়াকে ট্রান্সফার সার্টিফিকেট দিয়ে অন্যত্র ভর্তি করাতে হবে। আমি 31 জানুয়ারি চালায়ে যা ছাত্রছাত্রী ছিল অন্য জায়গায় সব পিসি দিয়ে ভর্তি করার জন্য অন্য জায়গায় চলে যেতে বলেছি। স্থানীয় সূত্রে খবর 2022 সালে একজন স্থায়ী শিক্ষক বদলি হন। এরপর 2025 সালে আরও একজন স্থায়ী শিক্ষক বদলি হয়ে যান। স্থায়ী শিক্ষক না থাকায় একমাত্র ভরসা ছিলেন অতিথি শিক্ষক। তিনিই একা হাতে বছরের পর বছর স্কুলটি চালিয়ে আসছিলেন। কিন্তু তিনিও 31শে জানুয়ারি অবসর নেওয়ায় স্কুলটি শিক্ষক শূন্য হয়ে যায়। ফলে গ্রামের ছেলে মেয়েদের ভর্তি হতে হয়েছে দূরের একটি স্কুলে। থাকলে মাস্টারগুলা ভালো ভালো শিক্ষার্থী দিল এখানেই থাকতো। এখন স্কুলটা বন্ধ হয়ে গেছে তো এখন মাস্টারটা নাই কিছু, তাহলে ওইটার জন্য আমি ওখানে ট্রান্সফার মাস্টার গুলার কমির জন্য অন্য স্কুলে এডমিশন করালাম। এত মেলা খেলা না করে এই স্কুলটা এখানে একটু বাচ্চা কাচ্চার যদি পড়াশোনা টিচার গুলো আসতো তারা আমাদের মেয়ে ছেলেগুলা পড়াশোনা করতে পারতো। ভোট আসছে, আদিবাসী ভাষায় আদিবাসী শিক্ষার কথা ফের উঠবে। সঙ্গে এভাবে একের পর এক স্কুলও কি লাটে উঠতে থাকবে? সরকার যখন ক্ষমতায় আসে তখন বলেছিল যে আদিবাসীদের জন্য আরো স্কুল হবে, আদিবাসী ভাষায় শিক্ষার প্রসারের জন্য তারা অনেক প্রকল্পের কথা বলেছিল। কিন্তু বাস্তবে আমরা দেখতে পাচ্ছি কি আমাদের ইসলামপুর সাব ডিভিশন এবং চোপড়া ব্লকের অন্যান্য আদিবাসী স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের দিদি সরকার আসার পরে শিক্ষার হার কিন্তু অনেকটা বেড়েছে। দিদি আর আমাদের সম্মানীয় ব্রাত্য বসু স্যার আমাদের শিক্ষামন্ত্রী খুবই চেষ্টা করছে যে প্রত্যেকটা স্কুলের জন্য সাফিসিয়েন্ট টিচার আমরা দিতে পারি। দেখুন এসব দেখে হতাশ হবেন না। রাজনীতি সব সময় কি শুধু পারে না এরকম ব্যাপার নাকি? রাজনীতি যে শুধু নিজের আখের গোছায় সেটা আমরা বিশ্বাস করি না। আর আমাদের এই বিশ্বাসটা বজায় রাখছেন শাসক দলের এক কাউন্সিলর। অনেকে বিষয়টাকে গোবরে পদ্ম ফুল ভাবতেই পারেন, তবু ফুল তো তবে হ্যাঁ পদ্ম ফুল বলা যাবে না, ওটা না, ওটা ধরুন একটা অন্যরকম প্রচেষ্টা, ব্যতিক্রমী প্রচেষ্টা। কি করেছেন এই জলপাইগুড়ির 12 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মনীন্দ্রনাথ বর্মন? প্রশাসন দল এসবের ওপর ভরসা না রেখে নিজেই মাদক বিরোধী অভিযান চালিয়েছেন, তাও একেবারে সাবল টাবল নিয়ে। মাদক কারবারিদের একটা ঠেক এভাবে একজন জনপ্রতিনিধি ভেঙে দিচ্ছেন, এই উদাহরণ হয়তো কম, কিন্তু দিনের শেষে এই উদাহরণ প্রাপ্তিটাও তো কম বড় প্রাপ্তি নয়, তাই না?